মমতার এই উস্কানিমূলক মন্তব্যে যেটা সবথেকে বড় বিপদ সেটা হচ্ছে ওখানকার বসবাসকারী সংখ্যালঘু সমাজের 1.5 কোটি মতো হিন্দু ওখানে থাকে। তাদের জীবন জীবিকার কথা বাদ দেন, প্রাণে বেঁচে থাকাটাই তাদের এখন খুব সংশয়ের ব্যাপার। সেটা সংখ্যালঘুদের উপর আক্রমণ আবার নতুন করে শুরু হতে পারে। এই দায়িত্বটা তো উনি নেবেন না, উনি মন্তব্য করেই খালাস। ওখানকার যারা থাকে, ওখানে যারা এখনও যারা পালিয়ে আসতে পারেনি বা যারা ওখানেই থাকতে চায়, তাদের জীবনের জন্য একটা বিরাট বড় ঝুঁকি। আপনি যখন একটা রাজ্যের প্রশাসনিক প্রধান, তখন মন্ত্রগুপ্তির শপথ নিয়ে আপনাকে সেই আসনে বসতে হয়। তো এই যে টপ সিক্রেট যে ক্লাসিফাইড ইনফরমেশন, আমরা যে ডিপ্লোম্যাটিক ভাষাতে যেগুলো বলি, যে ক্লাসিফাইড ইনফরমেশন আপনাকে সবসময়তে সিক্রেট রাখতে হয়। এই পাবলিক ফোরামে ওপেন ক্যামেরার সামনে এগুলো বলা মানে আপনি সেই দেশের যে জাতীয় নিরাপত্তা সেটাকে আপনি আবার কম্প্রোমাইজ করছেন। কারণ আমার তো মনে হয় এই তদন্ত ইমিডিয়েটলি এনআইএর মতো কোনো সংস্থাকে দিয়ে করানো উচিত। বাংলাদেশের যদি আপনি টিভি চ্যানেল বা বাংলাদেশের খবরের চ্যানেল যদি আপনি রেগুলার দেখেন, ওদের যে টিভি ডিবেট যেগুলো হয়, সেগুলো 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনের। গতকাল অবধি আমি যা দেখেছি তাতে কিন্তু ওই একই প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে একটা হিন্দুত্ববাদী দল ক্ষমতায় এসেছে, ওখানকার মুসলিমদের অবস্থা খুব খারাপ, টিএমসি চলে যাওয়াতে আমাদের খুব ক্ষতি হয়েছে, আমাদের খুব ক্ষতি হয়েছে এটা বলছে। হ্যাঁ, আমি জানি না আমাদের বলে কাদের বোঝাতে চাই উনি। তো এইটা খুবই ভয়ের এবং অত্যন্ত উদ্বেগজনক। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গাতে রাতারাতি মাদ্রাসা গজিয়ে সেখানে জিহাদি ট্রেনিং দেওয়া হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এক কথায় বলাই যায় তৃণমূল সুপ্রিমো, অবশ্য তৃণমূল সুপ্রিমো এই কথাটি তার পক্ষে আর কতটা খাটবে সেটা তো বলবে আগামী ভবিষ্যৎ। কিন্তু যদি আমরা 3 টার্মের মুখ্যমন্ত্রী হিসাবেই তাকে ধার্য করি, তাহলে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো আরও একটি এফআইআর। সেই এফআইআরের বিষয়বস্তু কী রয়েছে সেই সমস্ত সম্পর্কে আলোচনা তো যাবই, এবং একই সঙ্গে আমরা একটু বোঝার চেষ্টা করব বর্তমানে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষিত। আর পাশে পেয়ে গিয়েছি, দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেছেন এবং ভারত তথা বাংলার রাজনৈতিক মহলে তার বিশ্লেষণ অত্যন্ত সুতীক্ষ্ণ বলা চলে। কৃষ্ণদা, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিংয়ের পর্দায়। দাদা, প্রথম প্রশ্ন এভাবেই যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর বিরুদ্ধে দায়ের করা হলো আরও একটি এফআইআর। মূলত তাঁর বিরুদ্ধে যে অভিযোগ সেটি হচ্ছে তিনি দেশবিরোধী মন্তব্য করেছেন, যার ফলে বাংলাদেশি জামাতিদের তিনি কিছু উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। একই সঙ্গে যদি জাতীয় নিরাপত্তার দিকেও একটু নজর দেওয়া যায় এবং বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে একজন ব্যক্তিত্বের, রাজনৈতিক ব্যক্তিত্বের এহেন মন্তব্য, গোটা বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করতে চাইবেন? ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যখন জাতীয় নিরাপত্তাকে কম্প্রোমাইজ করা হয়, তখন এই ধরনের মন্তব্য করা খুব স্বাভাবিক। আপনি যদি একটু পিছিয়ে যান, তাহলে 2014 সালের অষ্টমীর দিন খাগড়াগড়ে বিস্ফোরণ, তখন তিনি বলেছিলেন যে এইটা প্রথমত সিলিন্ডার ব্লাস্ট। তারপরে যখন দেখা গেল যে না, সিলিন্ডার ব্লাস্ট নয়, ওটা অনেক বড় একটা বোম ব্লাস্ট, তখন তিনি বলেছিলেন যে আমাকে মেলাইন করার জন্য এবং আমার সরকারকে মেলাইন করার জন্য এটা RNAWর একটা ষড়যন্ত্র। এইটার বলার মাধ্যমে উনি যে বার্তা দিয়েছিলেন সেই সময়, যে ধর্মীয় মৌলবাদী যারা এই ধরনের কার্যকলাপের সাথে যারা যুক্ত এবং বেঙ্গলকে যারা ব্রিডিং সেন্টার হিসেবে যারা দেখে, এই যে মাশরুমিং মাদ্রাসা, এখানে ছত্রাকের মতো মাদ্রাসা গজিয়ে উঠেছিল এবং এখনও তার একটা বিরাট প্রভাব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। সেইটা যদি আপনি এখন বিচার করেন, তাহলে দেখবেন এই যে একটা দীর্ঘদিনের যে একটা পরিকল্পনা, যে পশ্চিমবঙ্গকে ধর্মীয় মৌলবাদের, স্পেশালি ইসলামিক জিহাদের একটা ব্রিডিং সেন্টার হিসেবে তৈরি করা। বাংলাদেশ খুব কাছে, আমাদের বর্ডার, আমরা খুব একটা ভালনারেবল জায়গাতে আমরা রয়েছি জিওগ্রাফিক্যালি। তো এই মন্তব্য করার মাধ্যমে উনি আবার যে বার্তা ওনাদের দিলেন যে আমার এখানে হয়তো সরকার এখনও নেই, কিন্তু আমি আপনাদের সাথেই আছি এবং ব্যক্তিগত স্বার্থ ন্যাশনাল সিকিউরিটির থেকে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দাদা, ধরে নিচ্ছি এই এফআইআরের পরিপ্রেক্ষিতে যদি তদন্ত শুরু হয়, তাহলে তদন্তকারী যারা থাকবেন
তাদের মূলত কোন পয়েন্টগুলিকে ধরে এগোনো উচিত বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় যে উনি যেহেতু বলেছে যে মানে যে দুজন ধরা পড়েছিল, ওই হাদির কথা আপনি যেটা বলছেন, উসমান হাদিকে হত্যাকাণ্ডের যে ঘটনা, উনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে উনি ইঙ্গিত করেছেন। হ্যাঁ, এবং এসটিএফের হাতে যারা দুজন ধরা পড়েছিল তাদের কি রিপোর্ট, তখন তো উনি মুখ্যমন্ত্রী যখন ধরা পড়ে, তখন এসটিএফের রিপোর্ট কি ছিল, সেই রিপোর্ট কি উনি দেখেছেন, বা সেই রিপোর্টের কি কোনো উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত হয়েছে? সেই রিপোর্ট যদি অথেন্টিক হয়, সেই রিপোর্ট কি উনি স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে শেয়ার করেছেন? এটা নাম্বার ওয়ান। আপনি যখন একটা রাজ্যের প্রশাসনিক প্রধান, তখন মন্ত্রগুপ্তির শপথ নিয়ে আপনাকে সেই আসনে বসতে হয়। তো এই যে টপ সিক্রেট যে ক্লাসিফাইড ইনফরমেশন, আমরা যে ডিপ্লোম্যাটিক ভাষাতে যেগুলো বলি, যে ক্লাসিফাইড ইনফরমেশন আপনাকে সবসময়তে সিক্রেট রাখতে হয়। এই পাবলিক ফোরামে ওপেন ক্যামেরার সামনে এগুলো বলা মানে আপনি সেই দেশের যে জাতীয় নিরাপত্তা, সেটাকে আপনি আবার কম্প্রোমাইজ করছেন। কারণ যদি ধরে নেওয়া যায় দরকার খাতির উনি যেটা বলছেন সেটা সত্যি, যে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো হাত এখানে রয়েছেন, যেটা বলে উনি অভিযোগ করছেন, তার মানে মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি কি পদক্ষেপ করেছেন, এসটিএফের রিপোর্টের উপর ভিত্তি করে উনি কি পদক্ষেপ করেছেন তার একটা তালিকা। এবং মন্ত্রগুপ্তির যে শপথ উনি ভাঙলেন আবার, এটা কাকে খুশি করতে এবং কার স্বার্থ চরিতার্থ করতে উনি এই মন্তব্য করলেন? 2, 3, উনি যদি এটা মাথায় রেখে না বলে থাকেন তাহলে জানতে হবে এটা একদমই বোকামি। যে এই ধরনের যখন কোনো হত্যাকাণ্ডের, যখন দুটো দেশ পাশাপাশি, দুটো দেশকে উনি অ্যাকিউজ করছেন যে একটা দেশ অন্য দেশের একজন নাগরিককে খুন করিয়েছে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, সেখানে ডিপ্লোম্যাটিক একটা টেনশন তৈরি হয়। কারণ এটা অন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপার। আপনি যদি তার সার্বভৌমত্ব বিঘ্নিত করেন, তারা কিন্তু ইউনাইটেড নেশনে মুভ করতে পারে আপনার এগেনস্টে। তো এটা একটা ইন্টারন্যাশনাল একটা রেপারকেশন হতে পারে, ডিপ্লোম্যাটিক রেপারকেশন হতে পারে। তো এগুলো উনি মাথায় রেখে বলেছেন না রেখে বলেছেন সেগুলো সময় বলবে। আমার তো মনে হয় এই তদন্ত ইমিডিয়েটলি এনআইএর মতো কোনো সংস্থাকে দিয়ে করানো উচিত। দাদা, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা মানে উদাহরণ যদি তুলে ধরি, তাহলে দেখব যে বারবার এসআইআরের বিরোধিতা করা, অনুপ্রবেশ নিয়ে এই প্রাক্তন রাজ্য সরকার যেভাবে তাদের অনুপ্রবেশকারীদের আশকারা দিয়ে মাথায় তুলেছিলেন, এবং তার ঝুড়ি ঝুড়ি উদাহরণ গুলশান কলোনি থেকে শুরু করে পার্ক সার্কাস এবং মানে রাজ্যের একাধিক জায়গায় আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিশেষ সম্প্রদায়ের জন্য বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দরাজ দিল মনোভাব, এই গোটা বিষয়টি কোথাও না কোথাও গিয়ে বাংলাদেশের এই জিহাদি জামাতি, যেরকমটা তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশিদের বিশেষ সখ্যতা আছে, এমনকি এই জয় বাংলা স্লোগান পর্যন্ত সেখান থেকে ধার করে আনা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশ এই যে হৃদ্রতা, এই হৃদ্রতার সম্পর্ককে কিভাবে বিশ্লেষণ করতে চান? পুরোটাই ভোট ব্যাংকের রাজনীতি। কারণ 2011 সালে উনি যখন ক্ষমতায় আসেন, তখন উনি সম্পূর্ণ হিন্দু ভোটে উনি ক্ষমতায় এসেছিলেন। আমরা যারা টিভিতে যারা অনেকে বিশ্লেষণ করতে দেখি, যারা বলেন যে উনি মুসলিমদের সমর্থনে উনি সরকার গঠন করেছেন, একদমই ভিত্তিহীন। কারণ মুসলিমরা প্রথম মমতা ব্যানার্জিকে ঢেলে ভোট দেয় 2019 থেকে শুরু করে, তারপর 2021 তার পুরোপুরি প্রতিফলন ভোট বাক্সে দেখা যায়। কিন্তু আপনি যদি একটু বিচার করেন যে 2011 সালে যাদের ক্ষমতায় তিনি ভোটে এলেন, এবং মানুষ তো অনেককে কোলে করে নিয়ে আসে আদর করে, কিন্তু ওনাকে মাথায় করে এনেছিলেন, সুতরাং তার সম্মান অনেক বেশি ছিল। কি কারণে আসার সঙ্গে সঙ্গে তাকে ইমাম বা মুয়াজ্জিম ভাতা চালু করতে হলো? কার নির্দেশে? নিজের মাথা থেকে বেরিয়েছে? তাহলে জানতে হবে খুব ডিস্ট্রাকটিভ। উনি যদি কারো নির্দেশ পালন করে থাকেন, তার জবাব সময় দেবে। রিসেন্টলি আপনি যদি গত বছরের বাজেট আপনি দেখেন, তাহলে দেখবেন যে কেন্দ্রীয় সরকারের মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়ন শিক্ষা খাতে যে বরাদ্দ, সেটা 3,600 কোটি টাকা ন্যাশনালি। পশ্চিমবঙ্গ সরকারের বাজেট ছিল মাদ্রাসা একই খাতে, এই ডেভেলপমেন্টের খাতে 5,600 কোটি টাকা। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট 83 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন 815 কোটি টাকা মতো। তাহলে আপনাকে তো দেখতে হবে যে কোন খাতে কি বাজেটের টাকা বরাদ্দ হচ্ছে, এর পিছনে কারণটা কি, অভিসন্ধিটা কি? সত্যি কি মুসলিমদের উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি এই টাকাটা খরচ করেছেন?
নাকি এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র ছিল, মানে মুসলিমদের ভোট ব্যাংক বানিয়ে রেখে তাদের একটা বিশেষ কাজে লাগিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করা, গদি টিকিয়ে রাখা এবং তাদেরকে অপরাধী বানিয়ে আপনি যদি মুসলিম সমাজকে আপনি যদি বিচার করেন তাহলে দেখবেন আপনি হসপিটালে যান, থানায় যান এবং আপনি কোর্টে যান, 90% মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা হসপিটালে যায় কারণ বেসরকারি হসপিটালে খরচ করার মতো তাদের ক্ষমতা নেই। কোর্টে ওরকম দীর্ঘদিন ধরে ওদের বিরুদ্ধে কোর্টের কেস চলে, ভালো উকিল হায়ার করতে পারেন না, সেই জন্য তাদের ওখানে ভুগতে হয়। অপরাধের ক্ষেত্রেও তাই, যে জেলখানাতে সবথেকে বেশি বা খানাতে সবথেকে বেশি তাদের উপস্থিতি। আমার কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি যখন মুসলিমদের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন এবং এটা বলে উনি দাবি করেন, তাহলে মুসলিমদের অবস্থা সাজার কমিটির রিপোর্টের থেকে কেন পরিবর্তন হয়নি? 2006-এও যা 2026-এও তাই। গুজরাটের সাথে আপনি তুলনা করুন, ওখানে সরকারি এমপ্লয়মেন্টে 12% মুসলিমদের ওখানে অংশীদারিত্ব, পশ্চিমবঙ্গে সেটা 2%-এর কম। এই যে 95% মুসলমান সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান, এই সরকারি হাসপাতালে তো 99% চিকিৎসক হিন্দু। এই কম্পারিজন ওদের আমি মুসলমান সমাজকে আহ্বান করবো এই কম্পারিজনগুলো করতে। এবং আপনি যেটা বলছেন যে এই অনুপ্রবেশ ঘটিয়ে, মানে অনুপ্রবেশ ঘটিয়ে সরাসরিভাবে তো এইভাবে বলা যায় না, কিন্তু অনুপ্রবেশকে আশকারা দেওয়া। আপনাকে প্রথমেই দেখতে হবে যে উনি কেন ফেন্সিং, ধরুন 1947 সাল থেকে আজ অবধি এই যে ফেন্সিংয়ের যে দায়িত্ব, এটা কাজ ছিল প্রথমে কংগ্রেস সরকারের, তারপর দীর্ঘদিন 34 বছর সিপিএম সরকারের। আমি আগের ইন্টারভিউতে এই কথাটা বলেছি, আপনাদের আগের ইন্টারভিউতে আমি এক্স্যাক্টলি এই পয়েন্টেই কথা বলেছি। গত 15 বছর তৃণমূল সরকার। তাহলে তো আপনি যদি দেখেন তাহলে 70-75 বছর এই যে রাজনৈতিক ইতিহাস আমাদের এখানে, এই ফেন্সিং সিকিওর করার দায়িত্ব ছিল এই 3টে দলের। তো এই 3টে দল তাদের দায়িত্ব পালন করলে এই গণহারে অনুপ্রবেশ হতো না। আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। কেরালাতে পেরাম্বাবুর বলে একটা জায়গা আছে, যেটা ওয়ার্ল্ডের সবথেকে বড় প্লাইউড এবং এই টিম্বার প্রোডাকশন হাব, সর্ববৃহৎ। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন দেখবেন ওখানে 95% যারা লেবারের কাজ করে বা এই ধরনের যারা এমপ্লয়ি, তাদের বেশিরভাগটা 95%-এর উপর মুসলিম সম্প্রদায়ের। তাদের কাজ অত্যন্ত ভালো, খুব দক্ষ, তারা হাতের কাজ অত্যন্ত খুব ভালো। কিন্তু ওই 95%-এর মধ্যে আপনি যদি তদন্ত করে বা যদি কোনো সংস্থা তদন্ত করে দেখে যে ওই 95%-এ কতজন ভারতীয়, তার আসল চিত্রটা আপনি বুঝতে পারবেন। তাদের এন্ট্রি পয়েন্ট হয় আসাম কিংবা ত্রিপুরা। আগে তো আসাম ত্রিপুরা ছিল, এখন সেটা বন্ধ হয়েছে বিজেপি আসার পরে। এখন একমাত্র এই যে বর্ডারটা প্রায় 600 কিলোমিটারের, এটা পশ্চিমবঙ্গ দিয়ে ওরা ঢোকে, পশ্চিমবঙ্গে কিছুদিন ওরা থাকে, তারপর একটা খুব ওয়েল অয়েলড মেশিন আছে, যে একটা দারুণ নেটওয়ার্ক আছে যারা পশ্চিমবঙ্গ থেকে কেরালা অবধি বিস্তৃত। পশ্চিমবঙ্গে ওনারা পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সমস্ত ডকুমেন্ট ওরা বানায় এবং অথেন্টিক ডকুমেন্ট। এইটা গত 15 বছরের সিপিএমের সময়তে এটা র্যাম্প্যান্টলি হতো, এই প্র্যাকটিস আগেও ছিল, বিশেষ করে বর্ডার অঞ্চলে। এখন সেটা বাড়তে রুই হসপিটালের কাছে পাসপোর্ট অফিস অবধি পৌঁছেছে। তো এইটা হচ্ছে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের কাছে এটা একটা ব্যবসা। তারা হয়তো এটা বোঝেও না যে এইটা কম্প্রোমাইজ করা মানে এইটা ন্যাশনাল সিকিউরিটির কাছে কত বড় একটা থ্রেট, এটা ওরা হয়তো না বুঝেই করে। আমি তাদের দোষ, ওরা এটাকে একটা পেশা হিসেবে বেছে নিয়েছে যে আরে একটা জাল সার্টিফিকেট দিলে আর কী হবে। এর যে দীর্ঘকালীন যে রেপারকাশন বা দীর্ঘকালীন যে এই যে প্রভাব, সুদূর প্রসারী যে প্রভাব, সেটা মাথায় হয়তো না রেখেই এই কাজগুলো করে। আমার কথা হচ্ছে সরকারের দায়িত্ব কী? এই মনিটরিংয়ের দায়িত্ব। ওনারা বলেন যে বিএসএফের নজর এড়িয়ে কী করে ওরা ঢুকলো। বিএসএফের নজর এড়িয়ে ঢোকাটা সম্ভব, তার কারণ এই বর্ডারটা ম্যানুয়ালি আপনি এটাকে মেনটেন করতে পারবেন না, সম্ভব নয়। যেখানে দীর্ঘ নদীপথ, এটা পোরাস বর্ডার মানেই একটা পার্টিকুলার কোনো ফোর্স এটাকে সেভাবে আটকে রাখতে পারবে না, অনুপ্রবেশ হবেই। মেক্সিকো থেকে আমেরিকাতে অনুপ্রবেশ হয় না। গত কয়েক বছর আগে 121 জন ভারতীয়কে আমেরিকা ফেরত পাঠায়নি। আমেরিকার সাথে কি ভারতের বর্ডার আছে? ইউরোপে বিভিন্ন দেশে অনুপ্রবেশ কীভাবে হয়, ইটালিতে কীভাবে অনুপ্রবেশ হবেই। এটা একটা গ্লোবাল ফেনোমেনা। এটা আটকানোর দায়িত্ব সেই দেশের বা আমাদের, যেহেতু আমাদের এই পরিকাঠামোতে আমরা
আমরা বসবাস করি, যে কেন্দ্র রাজ্যের সহযোগিতায় একটা দেশ চলে। রাজ্যের ভূমিকাটা কি, সেটা তো রাজ্যের ভূমিকাকে সেই বিষয়ে তো ব্যাখ্যা করতে হবে, যে আমি কি ভূমিকা পালন করেছি, আমার পুলিশ এখানে কি করেছে, সেটা তো ওরা হাত তুলে দেয়, বিএসএফ ঢুকিয়েছে, আমরা কি করব। তোমরা দেখবে না যে এই সার্টিফিকেট কোত্থেকে তারা পায়। একটা ডকুমেন্ট তো জাল করতে হয়, প্রথম ডকুমেন্টটা জাল করতে হয়, বাকি সব ডকুমেন্ট অরিজিনাল হয়ে যাবে তারপর। এই যে গুলশান কলোনি বলুন, বা আপনি সিটি সেন্টার 1-এর কাছে রোহিঙ্গা কলোনি বলুন, মেঘনাসা ইনস্টিটিউটের কাছে আপনি বলুন, আপনি বারুইপুরে বলুন, আপনি কুচবিহারে যান, আপনি দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে যান, আপনি সমস্ত জায়গাতে একই চিত্র দেখতে পাবেন। আপনি যে কোনো ছোট বড় শহরে আপনি যান, আপনি রিমোট ভিলেজে যান, আপনি দেখতে পাবেন। বীরভূমের মোহাম্মদ বাজারের মতো জায়গাতে র্যাডিক্যাল এলিমেন্ট গজিয়ে উঠেছে। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গাতে রাতারাতি মাদ্রাসা গজিয়ে সেখানে জিহাদি ট্রেনিং দেওয়া হয়। তারা সরকারি পয়সায় তাদের স্কুল চালায়। এটা একদম ফ্যাক্ট। রাজ্যের পুলিশ করতে চাইলেও করতে পারেনি। আজকের সেই পুলিশ আজকে কিভাবে কাজ করছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, শুধু আমার তোমার বা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আজকে কি পদক্ষেপ নিয়েছেন, আমাদের রাজ্যের সভাপতি তার বক্তব্য কী। তো পুলিশের কাজ করবে না? পুলিশকে আপনি দলদাস, এই যে দলদাস পুলিশকে শুনতে হয়েছে 15 বছর ধরে, এটা পুলিশের খুব ভালো লেগেছে? সে চাইবে না আমি নিজের কাজটা করি? এখন সে নিজের কাজ করছে। পশ্চিমবঙ্গ পাল্টাবে, গুলশান কলোনি থাকবে না, রোহিঙ্গারা থাকবে না, অনুপ্রবেশ হবে না। দাদা, এবারে একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের দিকে আরেকটু ফিরতেই হচ্ছে। তার কারণ একটি মন্তব্য, মানে আমরা যেরকম আর কি মন্ত্রপাঠ করে ঈশ্বর আহ্বানের যদি কথা বলে থাকি, কিংবা কোনো কথা সেই মানে বলা হয় না যে শব্দ ব্রহ্ম, সেই হিসাবেই আর কি একটি মন্তব্য এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের, যিনি বাংলার 3 বছরের মানে 3 টার্মের মুখ্যমন্ত্রী থেকে এসেছেন, বর্তমানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং নিঃসন্দেহে ভারত তথা বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই অত্যন্ত প্রাসঙ্গিক একটি নাম। তিনি যখন এই রকম ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন, তখন কোথাও না কোথাও কি মনে হয় যে জামাত হোক বা ওই আইএসআই হোক, কিংবা এই যে ডিপ স্টেট নামক যে ফেজটা, এদের হাত একটু না একটু হলো, বা বল একটু না একটু হলো শক্ত হলো? তো অবশ্যই। আপনি যদি বাংলাদেশ, আমি জানি না আপনি দেখেন কিনা, বাংলাদেশের যদি টিভি চ্যানেল বা বাংলাদেশের খবরের চ্যানেল যদি আপনি রেগুলার দেখেন, ওদের যে টিভি ডিবেট যেগুলো হয়, সেগুলো 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনের। গতকাল অবধি আমি যা দেখেছি তাতে কিন্তু ওই একই প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে একটা হিন্দুত্ববাদী দল ক্ষমতায় এসেছে, ওখানকার মুসলিমদের অবস্থা খুব খারাপ, টিএমসি চলে যাওয়াতে আমাদের খুব ক্ষতি হয়েছে, আমাদের খুব ক্ষতি হয়েছে, এটা বলছে। হ্যাঁ, আমি জানি না আমাদের বলে কাদের বোঝাতে চাই উনি। তো এইটা খুবই ভয়ের এবং অত্যন্ত উদ্বেগজনক। কারণ পাকিস্তানের মতো আমাদের শত্রু দেশ, বাংলাদেশ শত্রু দেশ কোনো দিনই ছিল না, কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের যেদিকে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনটা যেদিকে যাচ্ছে, তাতে এটা খুবই উদ্বেগজনক যে ভবিষ্যতে কোন দিকে টার্ন নেয়। মমতার এই উস্কানিমূলক মন্তব্যে যেটা সবথেকে বড় বিপদ, সেটা হচ্ছে ওখানকার বসবাসকারী সংখ্যালঘু সমাজের। 1.5 কোটি মতো হিন্দু ওখানে থাকে। তাদের জীবন জীবিকার কথা বাদ দেন, প্রাণে বেঁচে থাকাটাই তাদের এখন খুব সংশয়ের ব্যাপার। হ্যাঁ, তো এই মন্তব্যের পর এবং এই স্বরাষ্ট্রমন্ত্রককে ইনভলভ করে এরকম একটা বিস্ফোরক দাবি, এর তো আমি যেটা আপনাকে আগেই বললাম যে একটা ডিপ্লোম্যাটিক রেপারকাশনস তো আছেই। এর সাথে সাথে যেটা ইমিডিয়েট যে সমাজে যে প্রতিফলনটা এটার হয়, সেটা সংখ্যালঘুদের উপর আক্রমণ আবার নতুন করে শুরু হতে পারে। এই দায়িত্বটা তো উনি নেবেন না, উনি মন্তব্য করেই খালাস। ওখানকার যারা থাকে, ওখানে যারা এখনও যারা পালিয়ে আসতে পারেনি বা যারা ওখানেই থাকতে চায়, তাদের জীবনের জন্য একটা বিরাট বড় ঝুঁকি। এর ফলাফল কি হতে পারে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি এখন যিনি নতুন আমাদের হাই কমিশনার বাংলাদেশে ঢাকাতে, দীনেশ ত্রিবেদী অত্যন্ত একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, এবং এটাই ধরে নেওয়া যেতে পারে যে উনি ওনার মতো করে এই ডিপ্লোম্যাটিক যে আমাদের রিলেশনস দুটো দেশের মধ্যে, সেটাকে উনি আগের মতোই বজায় রাখবেন, এবং এর একটা সলিউশন উনি খুঁজে বার করবেন। এবার একটু বর্তমান প্রেক্ষিত, মানে রাজ্যের বর্তমান প্রেক্ষিতের দিকে একটু নজর ঘোরাতেই হচ্ছে। তার কারণ মাত্র এই মানে হিসাব করে দেখা গেলে
1 মাস হয়েছে ফলপ্রকাশের পর এবং নতুন সরকার গঠন হয়েছে। সরকার শপথ মানে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়া মাসও পেরোয়নি। অনেকেই এটি বলেছিলেন, ইভেন আপনিও আমাদের এখানে সাক্ষাৎকারে বলেছিলেন যে তৃণমূল এমনই একটু আগেও আপনি বিশ্লেষণ করছিলেন যেটি যে তৃণমূল এমনই একটা দল যার কোনো নীতি বা আদর্শ নেই, তো তারা যে ভেঙে যাবে সেটা সময়ের অপেক্ষা। তবে এতদিন পর্যন্ত তৃণমূলের যিনি সেকেন্ড ইন কমান্ড হয়ে এসেছেন, তৃণমূলের সেনাপতি, তৃণমূলের যুবরাজ ইত্যাদি ইত্যাদি আরও নানা রকমের তকমা পেয়ে এসেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একদম নিশ্চুপ হয়ে বাড়ির এক কোণে হয়তো তিনি বসে রয়েছেন। তো এই যে তার এমপি হিসাবে যে সদস্যপদ, সেটাও কি একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে আসাটা সময়ের অপেক্ষা? ওনাকে বিরোধী মানে লোকসভায় নেতা হিসাবে কেউ মানবে কিনা? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেভাবে কোনো দিন রাজনীতিতে একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ইতিহাস খারাপ ভালো যাই হোক, উনি তো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, 40 বছর 45 বছর রাজনীতির সাথে যুক্ত। অভিষেকের তো সেরকম কোনো রেকর্ড নেই, ছাত্র রাজনীতি করেনি, কোনো আন্দোলনের সাথে যুক্ত নয়। উনি একটা এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন যেখান থেকে এই সুবিধাটা পাওয়া শুধু পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষের বহু রাজনৈতিক পরিবারের এটা খুব একটা কমন ফেনোমেনা। বহু লোক এরকম করে এসেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির তো প্রেক্ষাপট বা আপনি পশ্চিমবঙ্গের রাজনীতির যে মাটি সেটা তো অনেক আলাদা ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে। এখানে নেতা সেভাবে তো উনি নিজেকে প্রমাণ করতে পারেননি। তার অনেকগুলো কারণ আছে, আমি সে বিশ্লেষণে যাচ্ছি না। তো এই নির্বাচনকেই যদি আপনি ধরেন, মানে গত 3টে নির্বাচন 21, 24 এবং 26 নির্বাচনটাই যদি আপনি বিশ্লেষণ করার দেখবেন, ওনার যে রাজনৈতিক বক্তব্য ওপেন ফোরামে বা জনসভায় যে বক্তব্য উনি রেখে এসেছেন ধারাবাহিকভাবে, তাতে দেশকে চ্যালেঞ্জ করা, স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি দায়িত্বে আছেন তাকে চ্যালেঞ্জ করা এবং এই ধরনের বাপ্পান্ত করা, এই ধরনের তুইতুৎকারি করা, এই ধরনের রাজনৈতিক যে সৌজন্য সেটা তো আমরা দেখতে পাই না তৃণমূলের বিভিন্ন নেতার মধ্যে, বেশিরভাগ নেতার মধ্যে সেটা নেই। তো বাকস্বাধীনতা আর বাকশালীনতার মধ্যে তো সামঞ্জস্য থাকবে। এখন অভিষেক ব্যানার্জির যেটা আমার যেটুকু বিশ্লেষণ, আমি যেটুকু বুঝেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা, তাতে ওনার সাথে ক্ষমতা আছে, ক্ষমতার একটা দম্ভ তৈরি হয়, ক্ষমতা যেহেতু ছিল এবং খুবই প্রিভিলেজড একটা পদে উনি থেকেছেন এবং একটা সেই সুযোগের উনি সদ্ব্যবহার করতে পেরেছেন কি পারেননি সেটা সময় বলবে। কিন্তু এই যে দম্ভ, ক্ষমতার দম্ভ এবং এই যে অহংকার, এটা একটা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে, উনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকেন, এরা খুবই ভয়ের এবং এই বিপর্যয় কিন্তু আনে। তো এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলা 12টার পরে এখানে আসতে চ্যালেঞ্জ করা, বাপের বেটা হলে আয়, বা এই তুই তামারি করা, এইগুলো হচ্ছে অত্যন্ত দুঃখের। আমাদের কলকাতার ভাষাতে একটা কলকালি আমরা এটা বলে থাকি, এটা তো পলিটিক্স না, এটাকে টাউটারি করা বলে। এটা এটা ওই ধরনের একটা টাউটদের যেরকম হয়, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে বা চালচলনে তাই মনে হয়েছে আমার। তো ওনাকে আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বলে, এই সামনে কর্পোরেশন ইলেকশন, কলকাতায় কর্পোরেশন ইলেকশন জেতার ক্ষমতা নেই, পারবে না জিততে নিজের বলে। সুতরাং ওনার দলের নেতারা যদি এটা, আমি যেটা ভাবছি সেটা যদি ওনার দলের নেতারাও ভাবে যে উনি কর্পোরেশন ইলেকশন নিজের বলে জিততে পারবেন না, তাহলে ওকে কেন নেতা মানবে? শুভেন্দু অধিকারী 2021 সালে 1956 ভোটে নন্দীগ্রাম থেকে ওনার পিসিমাকে হারান। তখন বিভিন্ন অভিযোগ, বিভিন্ন রকমের অজুহাত, যে লোডশেডিং করে, এই করে তাই করে, এটা একটা ছিল 5 বছর ধরে মানুষ এটাও কিছু মানুষ তো বিশ্বাস করে যে এটা হয়েছে। ভবানীপুরে 15,500 ভোটে হারার পর কি কেউ বিশ্বাস করবে? তখন ওইটাও মিথ্যে, ওর যে দাবি 5 বছর ধরে ছিল ওনার, সেটাও মিথ্যে। সুতরাং ভারতবর্ষের ইতিহাসে সিটিং চিফ মিনিস্টার পরপর 2বার একই ব্যক্তির কাছে হারা এটা বিরল, নেই, আমার তো জানা নেই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা আজকের দিনে ওই ছবি বিশ্বাস, জলসাঘরে ছবি বিশ্বাসের মতো অনেকটা, কাউকে পাবে না পাশে। কারণ কাউকে পেতে গেলে, আজকে দুর্দিনে যখন আপনি কাউকে পেতে চান, তখন শুধু সুদিনের লোকদের খুঁজলে হবে না,
আপনার দুর্দিনে কারা আপনার পাশে ছিল তারাই কিন্তু আপনার দুর্দিনে আবার আপনার পাশে দাঁড়াতে পারে। সুখের পায়রা সবাই হয়, দুঃখের ভাগ কেউ নিতে চায় না। তো আজকে উনি কাউকে পাবেন না। একই সঙ্গে যদি একটু দেখা যায় যে লোকসভার ক্ষেত্রে যদি আলোকপাত করি, তাহলে এই যে বিধানসভার যারা 58 জন বিক্ষুব্ধ বিরোধী যারা এমএলএ, তাদেরকে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বসলেন বিরোধী দলনেতার আসনে। তবে এবারে কি সেই মানে দৃশ্যের পুনরাবৃত্তি লোকসভাতেও দেখার জন্য কি অপেক্ষা করবে বঙ্গবাসী? বলবে লোকসভায় তো ধরুন এই ধরনের মানে বিধানসভায় যে ভাঙন, তো রাজ্যসভায় লোকসভায় এটা দেখতে পাবেন কী বলে, সেটা একদমই অপ্রাসঙ্গিক এই সময়। কারণ তৃণমূল বলে কোনো দল নেই, দলটাই তো ভেঙে গেছে। সুতরাং লোকসভা, বিধানসভা, রাজ্যসভা এগুলো আলোচনার বিষয় নয় এই মুহূর্তে। কারণ দল বলে কিছু নেই। এখান থেকে ফিরে আসা ডোডো পাখির পুনর্জন্ম হওয়ার মতো হবে না, সম্ভব নয়। রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং এই নতুন হঠাৎ করে গজিয়ে ওঠা তৃণমূল কংগ্রেস, এই তিনটেরই বা ভবিষ্যৎ কী? কোনো ভবিষ্যৎ নেই। মমতা ব্যানার্জি ওনাকে তাড়াবেন না। কারণ যদি ধৃতরাষ্ট্র যদি অন্ধস্নেহ না দেখাতো, দুর্যোধনের প্রতি মহাভারত হতো না। উনি দেখিয়েছেন বলে মহাভারত হয়েছে, উনি দেখিয়েছেন বলে আজকে 2026-এর এই ফলাফল পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। সুতরাং নব্য তৃণমূল, তৎকাল তৃণমূল বা আদি তৃণমূল, এগুলো থাকাও যা, না থাকাও তাই।